আসসালামু আলাইকুম। তোমরা দেখেছো যে আমরা নিয়মিত কিন্তু এমসিকিউ এর উপর ভিডিও আপলোড করতেছি। তো আমাদের প্রাচীন বাংলার ইতিহাসটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব মুসলিম শাসনের সূচনা পর্ব, যেটা অর্থাৎ এখানে সিন্ধু বিজয় থেকে শুরু করে আমরা পর্যায়ক্রমিকভাবে সামনের দিকে আগাবো। সিন্ধু বিজয়, তারপর সুলতান মাহমুদের 17 বার ভারত আক্রমণ, তারপরে দেখবো আমরা তরাইনের যুদ্ধ 91-92, তারপরে আমরা আবার দেখবো এখানে যে মোহাম্মদ ঘুরি কর্তৃক আক্রমণ, এবং তারপরে আমরা কুতুবউদ্দিন আইবেককে দেখবো এখানে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করবে, যেটা একেবারে পর্যায়ক্রমিকভাবে চলতে থাকবে। পরবর্তীতে আমাদের সাম্রাজ্যটাকে যদিও আমাদের সাম্রাজ্যটাকে ধ্বংসের কথা বলবো না, জাস্ট এখানে ক্ষমতার রদ বদল হয়েছে, মুসলিমরাই ক্ষমতায় আছে। মানে পানিপথের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল 1526, পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে আমাদের দিল্লি সালতানাতে পতন ঘটেছে। তারপর মুঘলরা এখানে শাসন করে, মুঘলরা শাসন করেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এখানে আমাদের একটা হলো শর্ট ভিডিও, আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কি ধরনের এমসিকিউ এখানে পরীক্ষায় আসে। এমসিকিউ গুলো তুমি নিজ দায়িত্বে ভালোভাবে পড়ে নিবা, এবং এগুলোর ব্যাখ্যা সহকারে আমাদের লাইভ ক্লাসও হবে, আর আমাদের ব্যাচের ক্লাসে এগুলো পড়ানো হয়েছে। চলো আমরা একটু এক নজরে দেখবো। প্রথমত আমরা দেখবো সিন্ধু বিজয়। কত শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাব হয়? দেখো, এই যে কোশ্চেনটা করেছে না, আমি মনে করি কোশ্চেনটা ভুল। কেন ভুল? কারণ এই যে সিন্ধু বিজয়ের কনসেপ্ট নিয়ে কিন্তু এটা আলোচনা করা হয়েছে, ওইখান থেকে কিন্তু কোশ্চেনটা করেছে। কিন্তু তুমি বিশ্বাস করো, সিন্ধু বিজয়ের আগেও আমাদের এখানে ইসলামের আবির্ভাব ঘটেছে, বাট অফিসিয়ালি আবির্ভাবটা ঘটে নাই। অফিসিয়ালি আবির্ভাব ঘটেছে সিন্ধু বিজয়ের মাধ্যমে, সিন্ধু বিজয়ের মাধ্যমে। এই জন্য কোশ্চেনটা এই প্রেক্ষাপটে সঠিক। বাট এইটার মাধ্যমে কিন্তু আমাদের এখানে ইসলামের আবির্ভাব ঘটেছে। যারা আরব বণিক ছিল তারা কিন্তু এখানে বিজনেস করতে আসতো। শ্রীলঙ্কাতে তাদের বিজনেস ছিল, আর শ্রীলঙ্কার কাহিনী কিন্তু কনফ্লিক্ট রয়েছে এইটার সাথে। চলো আমরা একটু আলোচনা করি। তাহলে কত শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটেছিল? ভাইয়া বলতেছে যে সিন্ধু বিজয়ের কনসেপ্ট। সিন্ধু বিজয় হয়েছে কবে? 712 খ্রিস্টাব্দ। আর 712 মানে কি? 712 মানে হলো অষ্টম শতাব্দী। অষ্টম শতাব্দী অর্থাৎ 701 থেকে শুরু করে 800 পর্যন্ত, এটা হলো অষ্টম শতাব্দী। মানে অষ্টম শতাব্দী আর কি, বা শতক তোমরা বলতে পারো। ভারতের প্রথম মুসলিম অভিযান পরিচালনা করে কে? মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম ভারতের প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেছে। এখানে তোমরা আনসার দিতে পারো হাজ্জাজ বিন ইউসুফ। ভাই, হাজ্জাজ বিন ইউসুফ আমাদের এই যে পূর্বাঞ্চল যেটা ছিল, এই অঞ্চলের গভর্নর ছিল। বাট তিনি কাকে প্রেরণ করেছে? প্রেরণ করেছে মোহাম্মদ বিন কাসিমকে। মোহাম্মদ বিন কাসিমকে তিনি প্রেরণ করেছে। এখানে কিন্তু সবাই সম্পৃক্ত। মোহাম্মদ ঘুরি, বখতিয়ার খিলজি বাংলা জয় করেছে। মোহাম্মদ ঘুরি তরাইনের যুদ্ধের মাধ্যমে আমাদের এখানে মুসলিম শাসনটা প্রতিষ্ঠা করেছে। আমরা সবগুলো এখানে দেখতে পাই। ওকে, আরবরা সিন্ধু আক্রমণ করে কত খ্রিস্টাব্দে? আরবরা সিন্ধু আক্রমণ করেছে 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে সিন্ধু আক্রমণ করে। এখানে রাজা ছিল রাজা দাহির, তাকে পতন ঘটিয়ে তারা এখানে মূলত ইসলামের যাত্রাটা সূচনা করেছিল। পরবর্তীতে সিন্ধু, মুলতান এই সবগুলো অঞ্চলই আরবদের অধীনে চলে যায়, এবং পরবর্তীতে এটা কিন্তু আবার মোহাম্মদ ঘুরি কেড়ে নেয়। তিনি আবার এখানে শাসন করেন। ঘুর সাম্রাজ্য যখন আফগানিস্তানে ভালোভাবে প্রতিষ্ঠা হয়ে যায়, তারপর তিনি নজর দেন যে উত্তর ভারত বা দিল্লির দিকে তিনি নজর দেন। মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হলো দেবল শহর। তারপরে তোমরা যখন পর্তুগিজদের সম্পর্কে পড়বে, যে ভাস্কো দা গামা, ইনি সর্বপ্রথম কোন শহরে এসে উপস্থিত হয়েছিল? কালিকট বন্দরে। এটা কিন্তু পড়বা, কেরালা যেটা, কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছিল। আচ্ছা, তোমাদের জন্য একটা কোশ্চেন। এটা হইলো যে ভাস্কো দা গামা কত সালে আসছে আমাদের ভারতবর্ষে? কত সালে এসেছে? এবং বার্থোলোমিও দিয়াস ইনি কত সালে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কার করেছে? এগুলো কিন্তু বৈজ্ঞানিক সুন্দর করে রয়েছে আমাদের জিকে আলটিমেট সাজেশনে, তো এগুলো পড়বা। তাহলে সর্বপ্রথম সে কোন শহরে তিনি উপস্থিত হয়েছে? দেবল শহর বা দেবল বন্দরে তিনি উপস্থিত হয়েছেন। এই যুদ্ধের যে প্রেক্ষাপট গুলো, এটার মধ্যে অনেক কাহিনী রয়েছে, আমি শর্ট করে একটু বলি। এটা হইলো এখানকার যে প্রত্যক্ষ মেইন কারণ যেটা, এটা হইলো শ্রীলঙ্কাতে আমাদের আরব বণিক যারা ছিল মারা যায়, তাদের ধন সম্পদ তাদের ওয়াইফ সহকারে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, এবং এখানে খলিফার জন্য উপঢৌকনও প্রেরণ করা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে এই দেবল বন্দরের এখানে এসে কি হয়ে যায়? এটা লুণ্ঠন করে ফেলে। পরবর্তীতে রাজা দাহিরকে বলা হয়েছিল যে তুমি এটার জন্য একটা ব্যবস্থা নাও, বাট রাজা দাহির কোনো ব্যবস্থা নেয় নাই, যা অনেক দুঃখজনক একটা ব্যাপার। পরবর্তীতে এখানে আক্রমণ করে। আর যদি তোমরা পরোক্ষ কারণের কথা বলো, তাহলে হাজ্জাজ বিন ইউসুফ চেয়েছিল তাদের সীমানাটা এটা বৃদ্ধি করার জন্য। আমরা সকল শাসককেই দেখেছি তার সীমানা বৃদ্ধির জন্য কিন্তু আগ্রহ পোষণ করেছে। আমি শর্ট করে বললাম, ডিটেলস আমি ক্লাসে এগুলো বলেছি। ওকে, আমরা নেক্সট দেখি, চলো। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিল? রাজা দাহির ছিল। এই সিন্ধু, বাংলা এগুলো সব কিন্তু হিন্দু শাসকরা ছিল। পরবর্তীতে আমরা এই অঞ্চলগুলো জয় করে নিয়েছি। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেছে? এটা হইলো মোহাম্মদ বিন কাসিম। তোমার মনে কোশ্চেন আসতে পারে না যে তিনাকে কেন বলা হচ্ছে যে সে প্রতিষ্ঠার পথ সুগম করেছে? কেন বলা হচ্ছে না স্থায়ী প্রতিষ্ঠা? কেন বলা হচ্ছে না যে মুসলিমদের স্থায়ী প্রতিষ্ঠা বা ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছে তিনি? এটা কেন বলা
বলা হচ্ছে না। না বলার কারণ হইল মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু অঞ্চলটা জয় করেছে, সিন্ধু মুলতান, সিন্ধুর শাসক তিনি হয়েছে, কিন্তু পরবর্তীতে খলিফার ক্ষমতার রদবদলের কারণে তাকে আবারও কোথায়, সিরিয়ার দামেস্কে ফেরত যাইতে হয় এবং তাকে বন্দী করা হয়। পরবর্তীতে তিনি অপ্রাপ্ত বয়স্কে মারা যায়, তাকে হত্যা করা হয়। তার হত্যা নিয়ে অনেক বিকৃত ইতিহাস রয়েছে, তো ওইদিকে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি না। তো কেন তিনি প্রতিষ্ঠার পথ সুগম করেছে, কেন তিনি স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে পারে, এই কোশ্চেনটা আসতে পারে না? আসতে পারে তো মনের মধ্যে। এটা কেন, আমি শর্ট করে বলি। এটার কারণ হইল মোহাম্মদ বিন কাসিমকে আবারও সিন্ধু মুলতান অঞ্চল ছেড়ে চলে যেতে হয়, যার কারণে তিনি এখানে শাসন প্রতিষ্ঠাটা করে যেতে পারেন, শাসন প্রতিষ্ঠা করে যেতে পারেন। জাস্ট তিনি সুগম করেছে, জাস্ট তিনি কি করেছে, সুগম করেছে। সুলতান মাহমুদের ভারতবর্ষ আক্রমণ। সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করে তিনি 1000 থেকে 1027 মধ্যে, 1000 থেকে 1027 মধ্যে তিনি মোট 1000 থেকে 1027 মধ্যে তিনি মোট 17 বার অভিযান পরিচালনা করেন। তার সবচেয়ে বড় যে অভিযানটা ছিল এটা হইল সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির, সেই সময় যারা হিন্দু বা সনাতন ধর্মে ছিল তারা মন্দিরকে অনেক বেশি নিরাপদ মনে করতো, যে ভাবতো তাদের যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো কি করবে, আমাদের ধন সম্পদ রক্ষা করবে, এই জন্য তারা মন্দিরকে সুরক্ষিত মনে করে তাদের ধন সম্পদ সোনা দানা এগুলো রাখতো। আর এটার খোঁজ পেয়েছিল সুলতান মাহমুদ, তিনি এই গুজরাটের সোমনাথ মন্দির ছিল, এই মন্দিরে অভিযান করেন। এই অভিযানটা করেছিল 1026 করেছিল, 1026 তিনি অভিযানটা পরিচালনা করেছিল ওখানে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে কতবার, এটা হলো 17 বার, 17 বার অভিযান পরিচালনা করেছে। সোমনাথ মন্দির ভারতের কোন অংশে অবস্থান করতেছে, গুজরাট, গুজরাটের সোমনাথ মন্দির। ওকে, তরাইনের যুদ্ধ, তরাইনের পৃথ্বীরাজ চৌহান ও এই যে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি, এই যে ঘুর সাম্রাজ্য, এটা যখন আফগানিস্তানে যখন বিস্তৃতি লাভ করছে তখন তার নজর আসে কোন দিকে, নজর আসে উত্তর ভারতের দিকে, উত্তর ভারত। আর সেই সময় উত্তর ভারত অনেক বেশি সমৃদ্ধশালী ছিল। উত্তর ভারত মানে কি, মানেই হইল দিল্লি। আর সেই সময় দিল্লির শাসক কে ছিল, সেই সময় দিল্লির শাসক ছিল পৃথ্বীরাজ চৌহান। পরবর্তীতে তার সাথে যুদ্ধ সংঘটিত হয়। প্রথম তরণের যুদ্ধে এখানে মোহাম্মদ ঘুরি পরাজয় বরণ করে, বাট দ্বিতীয় তরণের যুদ্ধ যেটা হয়েছিল 1192, এই যুদ্ধে তিনি জয় লাভ করেন এবং তার পরবর্তীতে কিন্তু দিল্লিটা কার অধীনে চলে যায়, মোহাম্মদ ঘুরির অধীনে চলে যায় এবং মোহাম্মদ ঘুরি সিন্ধু মুলতান এটাও তার অধীনে নিয়ে নেয়, যার কারণে পরবর্তীতে তাকে কিন্তু হত্যা করা হয়েছিল। ওকে, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন, হয়েছে পৃথ্বীরাজ চৌহান এখানে পরাজিত হয়েছে। ভারতবর্ষ সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছে কে, মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছে মোহাম্মদ ঘুরি। কেন আমরা মোহাম্মদ বিন কাসিমকে বলতেছি না, কারণ তিনি ফিরে গিয়েছে, জাস্ট প্রতিষ্ঠার পথ সুগম করেছে। সুলতান মাহমুদকে তো বলবো না, ইনি জাস্ট কি করেছে, অভিযান করেছে। আর অফিসিয়ালি এখানে দিল্লিতে শাসনটা শুরু করলো কে, মোহাম্মদ ঘুরি। তার যে সেনাপতি ছিল কুতুবউদ্দিন আইবেক, তাকে এটা দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে মোহাম্মদ ঘুরি যখন মারা যায় তখন কুতুবউদ্দিন আইবেক এখানে স্বাধীন মুসলিম শাসনের সূচনা করেছে, স্বাধীন। কারণ আমরা যদি দেখি যে দিল্লিতে মোহাম্মদ ঘুরি শাসন শুরু করেছে, তখন মনে হইতে পারে যে মোহাম্মদ ঘুরি তো শাসন শুরু করেছে, এটাকে আমরা কি স্বাধীন শাসন বলবো না? না, স্বাধীন শাসন বলবো না। কেন বলবো না? কারণ এই দিল্লিটা তখন কার অধীনে ছিল, আফগানদের অধীনে ছিল। কেন বলতেছি এটা? কারণ এই যে মোহাম্মদ ঘুরি, ইনি হলো ঘুর সাম্রাজ্য কোথাকার, আফগানিস্তানের। এই জন্য আমরা স্বাধীন শাসন বলবো না, ওটাকে স্বাধীন শাসন বলবো। যখন মোহাম্মদ ঘুরি মারা যাবে, কুতুবউদ্দিন আইবেক যখন শাসনটা শুরু করবে, ওটাকে বলবো আমরা স্বাধীন শাসন আমরা ওটাকে বলবো। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হইল কুতুবউদ্দিন আইবেক। দিল্লি সালতানাত, যখন মোহাম্মদ ঘুরি মারা যায় তখন দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন এখানে কি, কুতুবউদ্দিন আইবেক। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, এখানে যদি জাস্ট বলতো রিয়েল ফাউন্ডার বা প্রকৃত প্রতিষ্ঠাতা, তখন আমরা কাকে বলতাম, শামসুদ্দিন ইলতুৎমিশকে। কুতুবউদ্দিন আইবেকের জামাতা হইল শামসুদ্দিন ইলতুৎমিশ। তিনি এই দিল্লি সালতানাতকে আরো স্ট্রং ভাবে প্রতিষ্ঠা করে গেছে, এই জন্য তাকে রিয়েল ফাউন্ডার বলা হচ্ছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। কোন শাসক ভারতে মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেছে? স্থায়ীভাবে প্রতিষ্ঠা এখানে কে করেছে? কে? আচ্ছা,
কুতুবউদ্দিন আইবেক স্থায়ীভাবে কে প্রতিষ্ঠা করেছে? স্থায়ীভাবে কুতুবউদ্দিন আইবেক। ভাইয়া মোহাম্মদ ঘুরি হবে না? না, মোহাম্মদ ঘুরি হবে না, কারণ মোহাম্মদ ঘুরি স্থায়ীভাবে প্রতিষ্ঠা করে যেতে পারে না, তিনি মারা গিয়েছে, তিনি মারা গিয়েছে, বুঝতে পেরেছো? যার কারণে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেছে কে? কুতুবউদ্দিন আইবেক, কুতুবউদ্দিন আইবেক। আর মোহাম্মদ ঘুরি যখন মারা যায়, মোহাম্মদ ঘুরি যখন মারা যায়, তারপরে কুতুবউদ্দিন আইবেক এখানে স্বাধীনভাবে শাসন সূচনা করেছে, দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেছে এবং দীর্ঘদিন ধরে দিল্লি সালতানাত টিকে ছিল। আর মোহাম্মদ ঘুরি যদি আতাতায়ির হাতে হত্যা না হইতো, সেই সময় না হইতো, এবং তিনি যদি এখানে শাসন বিস্তারটা করতো, তাহলে সেটাকে আমরা স্থায়ীভাবে বলতাম, স্থায়ীভাবে বলতাম। বাট এটাকে আমরা স্থায়ীভাবে বলতে পারতেছি না। স্থায়ীভাবে আমরা বলবো কাকে? স্থায়ীভাবে বলবো আমরা এখানে কুতুবউদ্দিন আইবেককে, কুতুবউদ্দিন আইবেককে। ভারত উপমহাদেশে স্থায়ীভাবে মুসলিম শাসন, সরি, ওকে, আমাদের তো আচ্ছা স্লাইডের একটু সমস্যা ছিল। ওকে ওকে, আমি ইয়ে করেছি, এ পর্যন্ত আমরা কমপ্লিট করেছি, তাই না? ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতাকে, তাই দাস বংশ বলতে এখানে মামলুক বংশকে বোঝানো হচ্ছে। মামলুক, মামলুক, এই মামলুক কিন্তু মিশরের মামলুক না, মিশরের মামলুক কনসেপ্টটা কিন্তু আলাদা, এই মামলুকটাকে কিন্তু আলাদা। এটার প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবেক। কেন বলা হচ্ছে দাস বংশ, মামলুক বংশ? কারণ কুতুবউদ্দিন আইবেক একজন দাস ছিল, এটা তো তোমরা জানো, তাই না? কিন্তু দুঃখজনক ভাবে কুতুবউদ্দিন আইবেক তিনি তার প্রথম জীবনে দাস ছিল না। কুতুবউদ্দিন আইবেকের ঘটনাটা মিলে যায় হইল ইউসুফ আলাইহিস সালামের সাথে। কুতুবউদ্দিন আইবেক অনেক ভালো একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল, তিনি প্রায় সকল গুণের অধিকারী ছিল, সব দিক দিয়ে একজন ট্যালেন্টেড পারসন ছিল, যার কারণে ভাইরা তাকে হিংসা করে দাস হিসেবে বিক্রি করে দেয়। ইউসুফ আলাইহিস সালামের সাথে এই ঘটনাটা ঘটেছিল, পরে দাস হিসেবে বিক্রি করে দেয়। আর একটা মানুষ সে যদি যোগ্য হয়, তার যদি যোগ্যতা থাকে, অভিজ্ঞতা থাকে, দক্ষতা থাকে, তো অবশ্যই ভালো জায়গায় পৌঁছাবে, তাই না? অবশ্যই সে ভালো জায়গায় পৌঁছাবে। তুমি যত খারাপ কলেজে পড়াশোনা করো না কেন, জাস্ট তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, অবশ্যই তুমি ভালো জায়গায় যেতে পারবা। এই হলো কাহিনী। তারপরে এই যে কুতুবউদ্দিন আইবেক, ইনি পরবর্তীতে কি করেন? পরবর্তীতে তিনি তার যোগ্যতা দিয়ে মোহাম্মদ ঘুরির সেনাপতি হন, মোহাম্মদ ঘুরির সেনাপতি হয়েছেন, সেনাপতি হয়েছে। তারপরে তিনি যখন দিল্লিটা জয় করেন, এবং কুতুবউদ্দিন আইবেক তখন তার সেনাপতি ছিল। কুতুবউদ্দিন আইবেকের প্রায় 4 জনের মতো টোটাল প্রধান সেনাপতি ছিল, তার মধ্যে একজন ছিল কুতুবউদ্দিন আইবেক। আর কুতুবউদ্দিন আইবেক যেহেতু দিল্লি অধিকার করার সময় ছিল, এই জন্য কুতুবউদ্দিন আইবেককে দায়িত্ব দেওয়া হয়েছিল। আর মোহাম্মদ ঘুরির কোনো সন্তান না থাকে, মোহাম্মদ ঘুরি বলেছিল আমার যে সেনাপতি রয়েছে তারাই নেক্সট দায়িত্ব গ্রহণ করবে। তো এই জন্য কুতুবউদ্দিন আইবেক কি করেন? পরবর্তীতে স্বাধীনতা ঘোষণা করেন, আর ঘুর সাম্রাজ্যের অধীনে থাকে না, আর ঘুর সাম্রাজ্যের অধীনে থাকে না। কুতুবউদ্দিন আইবেক। ভারত উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা ঘটে কোন সময়? আচ্ছা, ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেকের জামাতা ইলতুৎমিশ। আর পৃথিবীতে যতজন ব্যক্তি দাস হিসেবে সাম্রাজ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তার মধ্যে বিখ্যাত হইল শামসুদ্দিন ইলতুৎমিশ। ইনি হইল একজন রিয়েল দাস, রিয়েল দাস ছিল। ভারত উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা ঘটেছে কোন সময়? এটা হলো ত্রয়োদশ শতক, ত্রয়োদশ শতকে ঘটেছে, অর্থাৎ 1206 পরের সময়টাকে বোঝানো হচ্ছে, মানে যে সময় মোহাম্মদ ঘুরি মারা যায় তার পরবর্তী সময়টাকে। আচ্ছা, আমাদের এই কয়েকটা এমসিকিউ ছিল, আমরা পার্ট 1 আলোচনা করলাম, আমরা নেক্সটে পার্ট 2 আলোচনা করবো আর কি। আচ্ছা, আমাদের এখানে ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রমোশনের কিছু পিকচার অ্যাড করা আছে আর কি। তো আমি এখানে বলি, তোমাদের টাইম ওয়েস্ট করার ইচ্ছা আমার কোনো নেই। প্রথমত তুমি আমাদের ক্লাস নেবা, আমাদের বেসিক ক্লাসগুলো কিরকম হয় ক্লাস নিয়ে দেখবা, যদি তোমার ভালো লাগে তাহলে তুমি সেখানে জয়েন করতে পারো। আমাদের 1 ক্লাস 1 টেস্ট, এত পরিমাণে এখানে টেস্ট হবে, 1 ক্লাস 1 টেস্ট মেমোরাইজিং, অর্থাৎ ক্লাস যদি তোমার 100টা হয় তাহলে 100টা টেস্ট, মানে বুঝতে পারতেছো এখানে অনেক জোস ভাবে আগানো হয়। 1 ক্লাস 1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট থাকবে, তারপরে তোমার কোশ্চেন ব্যাংকের উপর পরীক্ষা থাকবে, 3টা প্রিমিয়াম বই দেওয়া হবে, নট শিট, আমাদের এগুলো বই। আমি যদি দেখাই, এই যে আমাদের বই। তারপরে আমাদের মেন্টর সলভিং যে প্যানেলটা রয়েছে, দিনা 24 ঘন্টা তোমাদের পাশে রয়েছে যে কোনো সমস্যায়। আমরা অনেকজন রয়েছে এখানে, আবির আছে, আমি আছি, দিনা আপু আছে, তারপর আর মডারেটর রয়েছে, খুলনা ইউনিভার্সিটি রয়েছে, অনেক ইউনিভার্সিটি রয়েছে আর কি। তাদেরকে জাস্ট নক দিবা, তারা তোমার প্রবলেমগুলো সলভ করে দেবে, প্রবলেমগুলো সলভ করে দেবে। এই যে আমাদের নাম্বার, এটা টেলিগ্রাম নাম্বার বা এটাই তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, জাস্ট নক দিয়ে তুমি তোমার প্রবলেমগুলো সলভ করে নিতে পারবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। আর নেক্সটে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করবো।